শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমরা রামধনু রঙের ইউটিউব চ্যানেল থেকে আন্তর্জাতিক নারী দিবসে মিলিত হয়েছি। এপারেরও ওপারেরও যারা আছেন সবাইকে আমরা নারী দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট গুণীজনেরা, আর প্রত্যেকেই সবাই এদের নিজস্ব পরিচয়গুলি নিজ নিজভাবে দেবে। আচ্ছা, প্রথম আমি গোপাল সাহা সেন। আমি তপতি সাহারা, সঙ্গীত নৃত্য সোসাইটি ভাইস প্রেসিডেন্ট। আমি শিবানী গোস্বামী, সঙ্গীত নৃত্য সোসাইটির সম্পাদিকা, এআইটিসির মেম্বার, নেপাল ত্রিপুরা স্টেট কমিটির সম্পাদিকা এবং ন্যাশনাল ইউথ প্রজেক্ট ত্রিপুরা ইউনিটের সম্পাদিকা। বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলনে আমি ত্রিপুরা স্টেট কমিটির সম্পাদিকা। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আমি গীতশ্রী ভৌমিক। যাই হই না কেন, সবার আগে আমি একজন নারী এবং আমি সেই নারীত্বের গর্বে গর্বিত। আর আমরা যেহেতু নারী, যেমন শিবানী এখন বলল কতগুলি সোসাইটিও চালাচ্ছে বা বাকিরা যারা, আমি আমার নিজের সম্বন্ধে কিছু বলছি না। আমরা নারী, আমরা সব করতে পারি। তো আমিও এরকম অনেক অনেক কিছুর সাথে যুক্ত, আর এই যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ ভগবান এমন কিছু জিনিস শুধু নারীর জন্যই রেখেছে যেটা শুধু নারীই করতে পারে, কারণ ভগবানও জানেন নারীর ক্ষমতা এবং ধৈর্য অপরিসীম। প্রথমে আমরা অনুষ্ঠানে তপু দিদির সঙ্গে কথা বলছি। দিদি, নারী দিবস সম্পর্কে কিছু বলবেন? একটু বলুন, নারী দিবস মানে কবে হয়েছে, কেন, একটু যদি বলেন আমরা শুনি। শুভ সন্ধ্যা, নমস্কার। নারী মানে হচ্ছে নারীর সৃষ্টি, নারী মানে সৌন্দর্য, তার মানে মা একজন, এবং নারী আধ্যাত্মিক শক্তি দিয়ে বলি আদ্যাশক্তি মহামায়া, সে শক্তি নারীর ভেতর আছে। তো 8ই মার্চ নারী দিবস সারা বিশ্বের মধ্যেই এটা পালিত হচ্ছে, দেশ বিদেশে সব জায়গায়। আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে 8ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবসের প্রতিষ্ঠা ছিলেন ক্লারা জ্যাটকিন। জাতীয় সংঘ আন্তর্জাতিক নারী দিবস আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় 1975 সালে। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, দেশে ছিলেন তিনি শ্রীলঙ্কার। তাইলে আমি যদি একটু বলি যে সমস্ত দেশ বিদেশেই নারীদের এত আদর, এত শ্রদ্ধা ভক্তি, সব নারীকে অনেক উপরের স্থান দিয়েছেন। আমাদের শ্রী ভগবানও নারীকে অনেক সম্মান দিয়েছেন। তিনি হচ্ছে আমাদের আদ্যাশক্তি মহামায়া শ্রী দুর্গা। দুর্গার অনেক রূপ, সেই রূপেই ভূষিত হচ্ছে নারী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা নারীর কত গুণ, কত কিছু তার ভিতরে, এত শক্তি রয়েছে। একটা নারী দেখতে পাচ্ছি নারীর জীবনে রেল চালানো থেকে শুরু করে পাইলট হচ্ছে, এসপি হচ্ছে, আরো অনেক কিছু। আবার অপরদিকে একটা সাইড আমি বলছি, সেই সাইডটি বলছি যে আজকালকার দিনের নারীদের সম্বন্ধে বিভিন্ন প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি সংসারে, প্রতিটি জায়গায় তাদের কি অমর্যাদা হচ্ছে, সেটা যদি কম্পেয়ার করে আমরা দেখতে পাই নারী কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যে গর্ভে, মাতৃগর্ভের মধ্যে সৃষ্টি হয়েছে, যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যেই মা নাকি লালন পালন করে প্রতি ঘরে দরজায় দরজায় দাঁড়িয়ে সন্তানকে মানুষ করে একটা জায়গায় নিয়ে পৌঁছেছে, তারপর দেখি কি সে মাটি বৃদ্ধি আশ্রমের দরজায়। ভাবুন তো নারীদের মর্যাদা কোথায়। আমি যদি বলি
নারীর মর্যাদা কোথায় একবার ভাবুন। যে মা সমস্ত কিছু করছে, তার সেই মার আদর কোথায় গিয়ে ঠেকছে? সেই বৃদ্ধি আশ্রমে চোখের জল পড়ছে, আরে বাবা খোকা চলে আয়, তোর আজ জন্মদিন, আমি পায়েস করে রেখেছি, তুই আয়। কিন্তু সেই সন্তান আর আসলো না। মার দিনের পর দিন চোখের জল ফেলে যাচ্ছে, আমার ছেলে আসবে, বলে যে আমাকে খবর নেবে আমি কেমন আছি, সেটুকু হচ্ছে না। সেই হচ্ছে নারীর মর্যাদা। এটা হচ্ছে বিপরীত সাইড। আরেকটা যেটা বললাম, সত্যি আমি আর কি বলবো, খুব সুন্দর বলেছেন। শিবানীদি, কি শোনাচ্ছ? কি করবে? তুমি তো নাচ করো, আজকে আমাদের নারী দিবসে কি শোনাবে? আমি দুটো আবৃত্তি করছি। আমি নারী, আমি নারী, বাঁধতে পারি চুল, গাইতে পারি আপন মনে গান, ভালোবাসার চাদর বিছিয়ে দিতে পারি, সহজেই ভুলে যেতে পারি সকল অপমান। আমি নারী, ছুঁতে পারি পাহাড় চূড়া, মহাকাশেও যেতে পারি, অবকাশ নেওয়ার সময় যে নেই, কারণ আমি এখন সীমান্তের প্রহরী। আমি নারী, সন্তানদের সকল বিপদ নিজের উপর নিয়ে নিতে পারি, সন্তানরা হাসি খুশি থাকবে বলে নিজের সকল সুখ ভাসিয়ে দিতে পারি। আরেকটি করছি, শরদিন্দু কর্মকার লেখা নারী। মানুষ কেন বলে বোধে নারীর নিজস্ব নাই কিছু, আমি তো দেখি জগৎ চলে নারী পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবু যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগৎ ধাত্রী, নারী হলো এ জগতে সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সে পুরুষকে নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে সাহিত্য চিরকাল, আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল। দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর একটি কবিতা শোনালো, দুটো কবিতা শোনালো, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। গীতশ্রীদি, তুমি কি করবে এটা আমি বলবো না, সবাই জানে, ওপারে যারা রয়েছে তুমি গানের জগতে, তাছাড়া তোমার লেখা নিজস্ব কোনো কবিতা? আমি আজকে যেহেতু প্রস্তুত হয়ে আসিনি, হ্যাঁ আজকে এত বড় একটা দিন, তো আমার লেখা কবিতা আছে, কিন্তু আজকে যেহেতু আমি নিয়ে আসিনি। তুমি দু লাইনই করো না সে ঠিক আছে, কিন্তু আমি তার আগে আমি একটু গাইবো, গান আপনাদের শোনাবো, যা মনে আসছে তাই শোনাবো, কিন্তু তার আগে দু একটি কথা আমার মনে হয় আপনাদের, যেহেতু এইরকম একটা প্ল্যাটফর্ম আজকে বনানী আমাদের দিয়েছে, তো সেখানে কিছু কথা যেটা আপনাদের কাছে অব্দি পৌঁছবে সেটা বলাটা খুব জরুরি। একদম একদম। তো সেই জন্যই আমি একটা দিক তুলে ধরছি। ওনারা যেটা বললেন সব ঠিক আছে, কবির ভাষায় নারীরা জগদ্ধাত্রী, নারীরা সব সহ্য করছে, কিন্তু এখানে একটা কথা আছে, কিন্তু প্রতিটি সংসারে আমরা যখন দেখি একটা শিশুকে লালন পালন, একটা ছেলে হোক বা মেয়ে হোক, তার লালন পালনের দায়িত্বটা কিন্তু মার উপর থাকে। বাবারা কিন্তু বাইরে বাইরে দেখে ছেলেটা মানসিকভাবে কিভাবে বা তৈরি হচ্ছে, সেটা কিন্তু মার দায়িত্ব। তো সেই জায়গায় থেকে প্রতিটি মায়ের যে কি বিশাল দায়িত্ব রয়েছে সেটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। যেমন একটা মা যদি বাচ্চা ছেলে থেকে সবসময় শেখায় যে এই তুই এবং তোর বোন সমান, সমান অধিকার, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে বড় মাছের টুকরোটা ছেলে বলে ওকে দেওয়া হয়, আর মেয়েকে ছোট পিসটা দেওয়া হয় যেহেতু তুই মেয়ে। তো ওই ছোটবেলা থেকে মাই কিন্তু এই বৈষম্যটা তৈরি করে।
তো ওই জিনিসটা আমাদের ভুলে গেলে হবে না যে পরবর্তী সময় ও একজন মেয়ের দায়িত্ব নেবে স্বামী হিসেবে, তখন ওই মেয়েকে সম্মান দেওয়া, ওই মেয়ের প্রতি পুরো দায়িত্ব পালন করাটা কিন্তু ওই মা থেকেই শেখে। কাজেই আমরা একটা কথা বলি, যখন একটা মেয়েকে আমরা বিয়ে দিই, সেই ঘরের শাশুড়ি কেমন। সেই প্রসঙ্গে একটা কথা আমি বলছি, আমরা যখন পেপার খুলি বা দেখি নিউজ টেলিভিশনে সংবাদ মাধ্যমে, সবসময় কিন্তু দেখি নির্যাতিতা যে বউটা হয় শ্বশুরবাড়িতে, ওকে কিন্তু নির্যাতন করার জন্য শ্বশুর আর দেওর যতটা যুক্ত না থাকে, শাশুড়ি ননাস অনেক সেই কালো দিকটা আমি আজকে তুলে ধরছি। হ্যাঁ, কারণ ওই যে জিনিসটা, মানে আমরা মেয়ে হয়েই মেয়েকে শোষণ করছি, শাসন করছি, নির্যাতন করছি। আজকে কোনো ছেলেই যদি মা প্রতিবাদী হয়, বউয়ের গায়ে হাত তুলতে পারবে না, একদম। সেটা কিন্তু ধ্রুব সত্য। আজকে প্রত্যেকটা ননদ ননাস যদি বউয়ের সঙ্গে থাকে, তাহলে কোনো শ্বশুর বা তার স্বামী বা দেওর কিন্তু পারবে না সেই পরের ঘরের মেয়েটাকে এভাবে নির্যাতন করতে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমি শুধু একটা কথা বলবো, প্রতিটি মায়ের আর অনেক বেশি দায়িত্বশীল হতে হবে এবং শিক্ষিত হতে হবে, সত্যি কথা যেটা দরকার। কারণ এইগুলি অশিক্ষার ফল। যত বেশি শিক্ষা, আবার দেখা যায় বেশি শিক্ষিতের ঘরেও এরকম ঘটনা হচ্ছে, কিন্তু আমরা এভারেজ যদি দেখি তাহলে শিক্ষা আমাদের নিতেই হবে। কারণ শুধু পড়াশোনায় শিক্ষিত হলে সে শিক্ষিত না, তার মানবিক চরিত্র, তার মানুষ হিসেবে তার শিক্ষাটা কতটা হয়েছে সেটা কিন্তু, আমি আজকে MA পাশ করলাম, MSc পাশ করলাম, কিন্তু আমি যদি মানসিক দিকে শিক্ষিত না হই, সেই মানবিক চেতনাবোধ যদি আমার না থাকে, তাহলে আমার সেই শিক্ষার কোনো দাম নেই। তো আমার হঠাৎই মনে হলো কথাগুলি, সেজন্য আমি বললাম, কারণ আমি একদম অপ্রস্তুত। তো একটা গানের লাইন আমার মনে পড়ছে, কারণ আমরা মারা যে কোনো সুখ দুঃখে মায়ের মুখটাই সবার আগে মনে পড়ে, কি ছেলে কি মেয়ে। তো আমি একটু শোনাচ্ছি। ঠিক আছে। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার সন্তলে স্বর্গের সুখ মেলে, তার চেয়ে আনন্দ মা ঢেকে যতবার দেখি মাগো তোমায় আমি, মন ভরে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি। সেই যে মায়ের মাতৃত্ব, এটা যেন সবার মধ্যে বজায় থাকে, এই শুভকামনা, এই শুভ ইচ্ছা রেখে আমি আমার কথা বলা বন্ধ রাখছি। ঠিক বলেছো গীতশ্রী, তোমার কথা শুনে সত্যি মুগ্ধ হলাম। অনেক দিন পর সত্যিকারের কথাটা শুনলাম, আর প্রতি পদক্ষেপে মনে পড়ে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সেই দেশ তখনই উন্নত হবে যখন নারীর মর্যাদা সে পাবে, নারীকে সম্মান করা হবে, তাই না বলো? সেই সঙ্গে নারীকেও দায়িত্বশীল তো হতেই হবে, তাকে নিজে প্রস্তুত করতে হবে। সেটাই ঠিক। এই যে আজকাল যে নারীরা, দেখো আমরা দেশ স্বাধীন বলছি, কিন্তু তারপরেও কিন্তু মানে পরাধীন। আজকাল বাইরে যাচ্ছে, কাজ করছে, তারপরও দেখবে প্রতিটা ঘরে ঘরে মানে পরাধীন। তারপর নারীদের আজকাল সুরক্ষিত নেই নারীরা। তো সেই সম্পর্কে যদি একটু কিছু বলো, সুরক্ষিত ব্যাপারটা নিয়ে আর কি। মেয়েরা যে স্কুলে যায়, স্কুলে গেলে পরেও কিন্তু এখন যে মানে মায়েরা কিন্তু আমরা চিন্তিত, একটা টিচারের বাড়িতে গেলেই চিন্তিত,
মনে করো আমার ছোট মেয়ে সকালবেলা জিমে যায়, মানে সেটা চিন্তা করে থাকি, হ্যাঁ, যে ঠিক আছে যাওয়ার সময় বাবা অনেক সময় দিয়ে আসে, কিন্তু আমি তো বলি যখন অটোতে বেশি লোক দেখবে তখন তুমি উঠবে না, একজন দুজন যদি থাকে তাহলে সে অটোতে উঠবে না, তো অপেক্ষা করবে, মানে সেই যে মানে মানে ঘরেই তো আমি মানে মেয়েকে নিয়ে চিন্তিত। তো তারপর তো দেখছি পেপার খুললে, পত্রিকা খুললি, এই যে কলকাতায় যে ঘটনাটা হলো, আমার বড় মেয়ে বলছিল মা জানো আমি কিন্তু হসপিটালে কাজ করতাম, মানে ওটা হচ্ছে আমার গাটা শিউরে উঠলো, হ্যাঁ একদম, মানে ওই আর কে হসপিটালে যে ওটাতে ওখানে কিন্তু আমার বড় মেয়ে ক্লাস করতো নাকি, ও যখন বলছে মা ওই যে ঘটনাটা ঘটলো সেখানে কিন্তু আমি ক্লাস করতে যেতাম, ঘটনাটা তো সেই যে শিউরে ওঠা, সেই যে মানে মায়ের বুক যে কেঁপে ওঠা, সেটা মা বলেই সম্ভব। তো যাই হোক, সবাই মানে সবার সতর্ক থাকতে হবে। আজকে যেই পরিবেশ, সকালবেলা ঘুম থেকে উঠে নিউজ চ্যানেল, পেপার, পত্রিকা খুললে দেখা যায় কোনো না কোথাও একটা এরকম যেন ঘটনা ঘটছে। তো সেই তারপরেও বলবো যে সচেতন হতে হবে, সচেতন হলে হয়তো বা অনেকটাই এগিয়ে যাওয়া সম্ভব। তবে শহর এলাকা থেকেও গ্রাম্য এলাকায় ওরা তো আসলে সরল হয়, তো মায়েরও কিন্তু বোঝে না, মা বাবা চলে যায় কাজ করতে, খেটে খাওয়া মানুষ, ঘরে মেয়েকে রেখে যায়, সেরকম ঘটনা অহরহ ঘটছে। তো যাই হোক, যে যতই বলুক না কেন মেয়েরা কিন্তু শারীরিকভাবে দুর্বল, এবং পুরুষ শাসিত সমাজ সবসময় পুরুষ শাসিতই থাকবে, কবে যে নারী শাসিত হবে? কারণ মেয়েদের কোনো ঘর হয় না, বাপের ঘর, স্বামীর ঘর, ছেলের ঘর, সেটাই তো শুনে আসছি। তারপরে বলবো নারী জাগরণ, নারী জাগৃতি, নারীর অগ্রগতি আমরা আশা রাখি, কিন্তু পুরুষ শাসিত সমাজে তুমি দেখো বিধানসভাতে কয়টা সিটে আছে মেয়েরা, এবং মেম্বার মানে পার্লামেন্টে কতজন আছে মহিলা, রাজনীতির ক্ষেত্রে সবাই তো পুরুষ, কিছু মেয়ে লোক আছে কিন্তু সংখ্যা বলতে পারবে না। সে তো সর্বক্ষেত্রেই মেয়েরা দুর্বল। সেদিন যে কবে আসবে, অনেকটা এগিয়ে গেছে, অনেকটা এগিয়ে নিয়েছে তা বলবো না, এগিয়ে গেছে, এগিয়েছে এখন মুখ্যমন্ত্রী মহিলাই আমাদের কিছু কিছু ক্ষেত্রে পাল্টাচ্ছে আস্তে আস্তে। তারপরে সামাজিক ক্ষেত্রে কিন্তু পুরুষদের দাপট এখনো অব্যাহত, এখনো আছে। তো যাই হোক, বলে নারী আগে, কিন্তু পুরুষরাই সবসময় আগে এগিয়ে। লেডিস ফার্স্ট শুনি, কিন্তু কথাটা কার্যে হয় না। আগে তো কলকাতায় ওই বাসে দেখতাম মহিলাদের জন্য সিটে সংরক্ষিত থাকতো, কিন্তু এখন এখন ওই যে সমান সম মানে মূল্যায়ন করা হতো, সেজন্য পুরুষরা অনেক সময় বলে এমনিতে তোমরা বলো তোমরা সমান সমান, তো এখানে আবার রিজার্ভেশন কেন? তো ঠিক আছে, সেটারও প্রয়োজন নেই। এখানে আসলে যারা পুরুষরা যারা দেখছেন, ব্যতিক্রম সব জায়গায় আছে, তা আমি একটু ব্যতিক্রমী কথাবার্তাই আজকে বলছি। পুরুষরা যারা দেখছেন, ওরা অনেক পুরুষ আছেন যে ঘরে কথা বলার সাহস নেই, কারণ নারীরা সেখানে অনেক বেশি শক্তিশালী, অনেক ঘর আছে, কিন্তু সেই পুরুষরা আমাদের অনুষ্ঠান দেখে বলবে ওনারা নারী স্বাধীনতা চেতাচ্ছে, আর আমি ঘরে কথা বলতে পারি না। হ্যাঁ, কিন্তু ঘটনা এটা না, যেহেতু সম অধিকার, হ্যাঁ, তো স্বামীকেও মর্যাদা দিতে হবে স্ত্রীর, স্ত্রীকেও মর্যাদা দিতে হবে স্বামী, কারণ সংসার দুজনের জন্য। একজন আরেকজনকে যদি মর্যাদা না দেওয়া হয়, হ্যাঁ, মানে কি বলবো, সম্মান যদি দুজনের সমভাবে না থাকা হয়, সেখানেই কিন্তু গরমিল। আর একটু আগে তুমি বলছিলে যে আমাদের যে আপন ঘর বা যেখানে নাকি বৃদ্ধাশ্রম, সেখানেও কিন্তু একটা কথা উল্লেখযোগ্য, অনেক সময় দেখা যায় ছেলেদের কোনো রং থাকে না, মানে ওরা অনেকটা জলের মতো, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে ধারণ করে। সেটা কেন বলছি আমি, সেটা বলি, সেই শাশুড়িকে কিন্তু এই যে ছেলের বউ হয়ে আসলো, ওর 80% হাত থাকে শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানো, কেমন? আর সেই ছেলে চিন্তা করুন, যে মা ওকে গর্ভে ধারণ করেছে, যে মা ওকে
লালন পালন করে বড় করেছে, যে মা ওকে সমাজের বুকে প্রতিষ্ঠা দিয়েছে, সেই মাকে বউয়ের কথায় বৃদ্ধাশ্রমে পাঠাতে একবারও ভাবে না। তো সেখানেও কিন্তু সেই মেয়েই দায়ী। হ্যাঁ, আমরা জানি যদি মেয়েরা দৃঢ় প্রতিজ্ঞ হয়, মেয়েরা যদি শাশুড়ি যদি মেয়েকে ছেলের বউকে মেয়ের মতো দেখে, তাহলে কিন্তু বৌমাও ওকে মার মর্যাদাটাই দেবে। আর তখন এই বৃদ্ধাশ্রম থাকবে না, তখন বৈষম্য থাকবে না, তখন বধূ হত্যা থাকবে না, নির্যাতন থাকবে না, কিছু থাকবে না। তো এখন কিন্তু ধীরে ধীরে অনেক ক্ষেত্রেই দেখছি আমি এই জায়গাটা তৈরি হচ্ছে, এই জায়গাটা তৈরি হচ্ছে। কারণ আমরা যারা মানসিক দিক থেকেও শিক্ষিত অনেকটা হয়তোবা হয়েছি, জানি না কতটা হয়েছি, আমরা কিন্তু আমাদের ছেলের বউকে মেয়ে হিসেবেই দেখব। আমরা কিন্তু চাইবো না, আমাদের যুগটা অন্যরকম ছিল, হ্যাঁ, কিন্তু হ্যাঁ এখনের যুগে কিন্তু পরিবর্তন হয়েছে। আমি শুধু এইটুকুই সবার কাছে আমার আবেদন, যে আমরা যেমন ঠাকুর উচ্চারণ করতে গেলে যেমন রাধা কৃষ্ণ, আগে রাধাকে রাখি তারপর কৃষ্ণ, রাম সীতা বলে সিয়া রাম, আগে সীতাকে রাখি তারপর রাম, লক্ষ্মীনারায়ণ ক্ষেত্রে সেই আগে লক্ষ্মী তারপর নারায়ণ। কাজে পুরুষরা যে খুব গর্ব করে যারা বলে, সবাইকে আমি বলছি না যে আমরা পুরুষ আমরা আগে থাকবো বা আমরা এই সবকিছু করতে পারি শক্তিশালী, সেটা শারীরিক ভাবে শক্তিশালীটাই শক্তিশালী না, আসল হলো ব্রেইন। স্কুল কলেজে দেখবেন ম্যাক্সিমাম মেয়েরা ফার্স্ট হয়, ম্যাক্সিমাম মেয়েরা হ্যাঁ যারা পড়াশোনা করতে পারে সেইভাবে সহযোগিতা পায়, মেয়েরাই কিন্তু গিয়ে থাকে। কারণ কেন জানেন তো, মেয়েরা অনেক বেশি সিরিয়াস পায়, সেটা কিন্তু সত্যি কথা। আমার কাছে যে গান শিখে কত ছেলেরা কম শিখছে, মেয়েরা অনেক বেশি। সেই ডিস্টিংশন কিন্তু যদি হ্যাঁ মানে 80% মেয়ে ডিস্টিংশন পায়, 20% ছেলেরা পায়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু মেয়েরা আবল নাম্বার। তো সেই জন্য আমি প্রথম আপনাদের বলেছিলাম যে আমি মেয়ে হিসেবে গর্বিত, মা হিসেবে গর্বিত, ভগবান কাছে অনেক অনেক মানে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা, এবং ভগবানকে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি যে আমাকে মেয়ে করে মেয়ে হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছে। তো জাতিসংঘ নারী দিবসকে স্বীকৃতি দিয়েছে, এখন শুনছি পুরুষ দিবসকেও জাতিসংঘ স্বীকৃতি দিবে। তখন পুরুষদের দুঃখের কথা না হয় আমরা শুনবো, বা আমরা যে আজকে বসলাম হয়তো বা পুরুষ দিবসে আমরা দেখবো 4-5 পুরুষ বসে আলাপচারিতা করছে। তো যাই হোক, আমিও বলবো আমি নারী হিসেবে গর্বিত, এবং আমি যেন জন্ম নিই, বারবার জন্ম নেব মেয়ে হিসেবেই। এবং আমি যখন প্রথম আমার বড় মেয়ে হয় বা হবে, তখন আমি ভগবানের কাছে মেয়েই চাইছিলাম। তারপর যখন আবার বললো যে আবার মেয়ে যদি হয়, কিন্তু আমার বড় মেয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতো, ভগবান আমাকে একটু বনু দেবে, আমি ঠাকুরকে দেখাবো। আমি কি ঠিক আছে, তবে বনু দিল। তো আমার দ্বিতীয় মেয়ে যখন হয়েছে, একটু বড় হওয়ার পর ও ঠাকুর বাড়িতে নিয়ে দেখে এসছে। আমিও ভীষণভাবে গর্বিত যে আমি মেয়ে, বা আমার ঘরেও দুজন মেয়ে দিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমার কোনো অসুবিধা নেই যে আমার ঘরে মেয়ে। হ্যাঁ, তোমারও তো মেয়ে, সেই মেয়েই চাইতাম, মেয়েই ভালো, মেয়ে দিয়েছে। ঠিক আছে, সবে শুনলাম, তবে পুরুষ নারী সমান সমান, সেটাকেও মাথায় রাখতে হবে। কাজী নজরুল ইসলামের সেই নারীর কথা মনে পড়ছে, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ নারী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই বলে এখানে রাখছি আমি। এই আকাশ তো নারী পুরুষ সবার সমান। একদম, সবাই এসছো এখানে, খুব ভালো লেগেছে আজকের আড্ডা, খুব সুন্দর হয়েছে। সবাই নারী সম্পর্কে যাই বলেছে খুব সুন্দর সুন্দর বলেছে এবং ভালো লেগেছে। এখানে এসছো রামধনু রঙের তরফ থেকে। আজকে আমাদের অতিথিদেরকে সম্মাননা দেওয়া হবে, আপনারা দেখবেন।